সন্ধ্যার পর বৃষ্টিটা একটু কমেছে। বাজারের থলে হাতে, ছাতা মাথায় আমি বাড়ি ফিরছিলাম। অন্ধকার পথঘাট, লোকজন বলতে তেমন কেউই নেই। পথের ধারে জল জমা মাঠটা থেকে একটানা ব্যাঙের ডাক ভেসে আসছে। আমি আপন মনে হাঁটছিলাম, আশেপাশে তেমন খেয়ালও ছিল না। হঠাৎ মনে হলো অন্ধকারে মিশে কিছু একটা আমার সাথে সাথেই চলছে। মনে মনে ভাবলাম, কুকুর বেড়াল কিছু একটা হবে হয়তো। আমি ওসবে পাত্তা না দিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। সামনে বিশাল একটি নিম গাছ। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। নিম গাছের আড়াল থেকে কেমন যেন একটা খ্যাসখ্যাসে শব্দ আসতে শুরু করলো। শব্দটা শুনে মনে হলো কেউ গাছের গায়ে কিছু একটা ঘষছিল। কিসের শব্দ এটা? কেউ কি তবে এ অন্ধকারে ঘাপটি মেরে বসে রয়েছে? কিন্তু এমন বৃষ্টির রাতে এই নিমতলায় কে থাকবে? একটু ভয় পেয়ে বললাম, কে কে আছো ওখানে? কোনো উত্তর এলো না। কে আছো? কে আছো ওখানে? বেরিয়ে এসো। খ্যাসখ্যাসের শব্দটা চলে গেল, আর ঠিক তখনই পূর্ব আকাশে ঝলসে উঠল বিদ্যুতের রেখা। সেই ক্ষণিকের আলোয় মুহূর্তের জন্য আমি যা দেখলাম তা দেখি আমার শরীরে হিমেল শিহরণ বয়ে গেল। এক বৃদ্ধা, হ্যাঁ, এই জনমানবহীন গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে এক বৃদ্ধা। কুচু কঙ্কালসাট চেহারা, শরীরে মাংসের লেশ মাত্র নেই। মনে হয় কেউ হাড়ের উপর পচে যাওয়া একটা চামড়ার আস্তরণ বসিয়ে দিয়েছে। ময়লা আধছেড়া একটা কাপড় পরনে। কান ফাটানো শব্দে বাজ পড়ল। আমি জিজ্ঞেস করলাম, কে কে আপনি? এই রাতের বেলাতে এখানে কি করছেন? বৃদ্ধার মুখে কোনো উত্তর নেই। আমার অনেকক্ষণ ধরেই কেমন একটা অস্বস্তি হচ্ছিল, আর সেখানে দাঁড়াতে ইচ্ছে হলো না। আমি বেশ হন্তদন্ত হয়ে বাড়ির দিকে হাঁটা লাগালাম। কিছুটা এগিয়ে কি মনে করে পেছনে আবার আলো ফেললাম। তার সাথে সাথে চমকে উঠলাম, বৃদ্ধা তখনও মূর্তির মতো নিম গাছ তলায় দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে ভয় পাওয়ার মতো কিছুই নেই, কিন্তু কেন জানি না বৃদ্ধার দিকে তাকালেই আমার বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। সে রাতে বাড়ি ফিরে এলাম, কাউকে কিছুই বললাম না। সবাই আমাকে ভীত ভাববে তাই। এরপর কাজকর্মের মধ্যে ব্যাপারটা একদম ভুলে গিয়েছিলাম। আবার মনে পড়লো সপ্তাহখানেক পর স্কুল থেকে ফেরার পথে আমি তখন বিধুবাবুর বাসায় ভাড়া থাকতাম। ওখানকার একটা স্কুলে নতুন জয়েন হয়েছিলাম। স্কুল থেকে বিধুবাবুর বাসা মিনিট 10 পথ। আমার সাথে সেদিন আরো একজন কলিগ ছিল, রাহুল। রাহুল বাবু কেমন যেন অস্থির, মাঝে মধ্যে চারপাশে তাকিয়ে কি যেন দেখছে। হাঁটার গতি খুব দ্রুত। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রাহুল বাবু, এত তাড়াহুড়ো করছেন কেন? কোথাও যাবেন নাকি? চারিপাশের যে অবস্থা, তাড়াতাড়ি বাড়ি ফেরাই ভালো। কেন, কি হয়েছে? বাড়ি থেকে কেউ অসুস্থ? আরে না না, তা নয়। তুমি শোনোনি? না তো, কি হয়েছে? গ্রামেতে পরপর দুটো বাচ্চা নিখোঁজ হয়ে গেল, সেই খবর রাখো। নিখোঁজ? হ্যাঁ, তবে আর বলছি কি, গত 2 সপ্তাহে পরপর দুটো ছেলে বেমালুম হারিয়ে গিয়েছে। ছেলেগুলোর বয়স 9 কিংবা 10-এর কাছাকাছি। বলেন কি? তা পুলিশ কি বলেছে? পুলিশ কি করবে, খোঁজ খবর করছে ওরা, তবে কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। সে কি, কেন? আহা, তুমি বুঝতে পারছো না ভাই, এ তো আর মানুষের কাজ নয় যে পুলিশ এসে খুঁজে বার করবে। আমি বিস্ময়ে হা হয়ে গেলাম। ভদ্রলোক বলে কি, মানুষের কাজ নয় মানে? রাহুল বাবু গম্ভীর মুখে কতক্ষণ নীরব হয়ে রইলেন। পূর্ব আকাশে কালো করে মেঘ জমেছে। ইবের একটা বাতাস মাঝে মধ্যেই পথের ধারে শনশন শব্দ তুলে হারিয়ে যাচ্ছে। রাহুল বাবু হঠাৎ বলে উঠলেন, দুজনেই মা বাবার সাথে ঘুমোচ্ছিল, কেউ রাতে ঘর থেকে বেরোয়নি পর্যন্ত। কিন্তু সকাল হতেই দেখা গেল ছেলে দুটো পাশে আর নেই। নেই মানে একেবারেই নেই, ঠিক যেন হাওয়ায় মিশে গেছে ওরা। অদ্ভুত তো, ঘর থেকে দুজনই হাওয়া হয়ে গেল, তাও আবার কিভাবে? হ্যাঁ, আর সেটাই তো প্রশ্ন। তবে এর চেয়েও বেশি আশ্চর্য কি জানো? কি? নিখোঁজ হওয়ার দিন দুজনেই নাকি সন্ধ্যাবেলায় কাউকে একটা দেখেছে।
আর সেটা দেখে ভয় পেয়ে নাকি ওরা একেবারে যা তাকা। কাকে দেখেছে? তা কি করে বলবো, তবে সেটা দেখে দুজনেই নাকি ভূত বলে চিৎকার করেছিল। আর ওদের পরিবারের কারোর চোখে কিছুই কিন্তু পড়েনি। এখন এটা সেই বাচ্চা দুটোর খেয়াল নাকি চোখের ভুল তা ওরাই জানে। আপনিও কি তাহলে বলছেন বাচ্চা দুটোকে ওরাই নিয়েছে? আমার একার কথায় কিছু যায় আসে না নির্মল, তবে এই এলাকার লোকেদের এটাই বিশ্বাস। আশ্চর্য, এখনকার দিনে দাঁড়িয়েও কেউ ভূত প্রেতে বিশ্বাস করে? নির্মল, এখানকার লোকেরা এসব বিশ্বাস করে। ভদ্রলোক হাঁটতে হাঁটতে আমার দিকে একটু এগিয়ে এলেন, তারপর মিহি গলায় বললেন, কম দিন তো হলো না এখানে চাকরি করছি, প্রায় 13-14 বছর হতে চলল। কত রকমের বিশ্বাস এদের। কিরকম? দেখো ভায়া, তুমি এদিকে নতুন, শহরে থাকা তোমার চিরকালের অভ্যাস। শহরের উজ্জ্বল আলোয় বসে শুনলে এসব গাঁজাখুরি গল্প বই কিছুই মনে হবে না তোমার, কিন্তু নিশুতি রাতের নির্জন অন্ধকারে মোমবাতির আভায় এইসব গল্পই মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। কাজেই কথাগুলো হয়তো তোমার বিশ্বাস হবে না। অতক্ষণে আমরা নিম গাছতলায় এসে পড়েছি। রাহুল বাবু কোনো কথা না বলে দ্রুত গাছটা অতিক্রম করলেন। হ্যাঁ, তা যা বলছিলাম, প্রত্যেক বছর বর্ষার সময়টায় এখানকার লোকেদের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখি, বুঝলে? এরকম পরিবর্তন? সেটি বোঝাবার মতো নয় ভাইয়া। পরিবর্তনটা ঠিক চোখে দেখা যায়। দিনের পর দিন এখানে থাকতে থাকতে লোকজনের সঙ্গে ভাবভঙ্গি, আচার আচরণ দেখে তবে আমি ব্যাপারটা টের পাই। যেমন ধরো, এই বর্ষা নামতেই গ্রামের লোকগুলো কেমন যেন একটা ঘুম মেরে যায়। কারোর সাথে কথা বলে না, বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, সন্ধ্যা রাতেই দরজায় খিল দিয়ে ঘরেই বসে থাকে। রাহুল বাবু একটা ঢুক গিলে আবার বললেন, সারা বছর যেখানে অনেক রাত পর্যন্ত বাজারের দোকানে জোর আড্ডা চলে, সেখানে এই বর্ষায় সন্ধ্যা নামার আগেই দোকানের ঝাঁপ নেমে যায়। লোকজন কিসের যেন একটা অজানা ভয়ে বাড়ির বাইরে থাকতে সাহস পায় না। বৃষ্টি বাদলার রাত, সেজন্যই হয়তো। তুমি বুঝবে না, এটা ওরা আতঙ্কে করে। আতঙ্ক? বর্ষার সময় এখানকার কেউ তাদের ছেলে মেয়েদের বাড়ির বাইরে পাঠায় না। এমনকি মেঘলা বিকেলগুলোতেও বাচ্চাদের মাঠে পর্যন্ত খেলতে যেতে দেয় না। কিন্তু কেন এই সময়টায় লোকজনের কেন এত ভয়? জানি না ভাইয়া, তবে এত বছরে কিছু কিছু কথা কানে এসেছে মাত্র। বর্ষার সময়টায় অজানা কারোর একটা ভয়, একটা চোরা আতঙ্ক এলাকার বাতাসে বয়ে বেড়ায়। কোনোবার কিন্তু তেমন কিছুই হয় না, কিন্তু এইবার এরই মধ্যে দুজন নিখোঁজ হয়ে গেল। জানি না আর কি কি হবে। ভদ্রলোকের কথাগুলো উদ্ভট লাগলো বটে, তবে কেন যেন এই ভর সন্ধ্যায় আমারও ব্যাপারটা অবাস্তব অথবা অস্বাভাবিক কিছু বলে মনে হলো না। আচ্ছা, আমি এই গ্রামে নতুন বলে রাহুল বাবু আমার সাথে কোনো বদরসিকতা করছে না তো? এর মধ্যেই বিধুবাবুর বাড়ির সামনে চলে এসেছি, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে বললাম, আজ চলি তবে। হ্যাঁ, এসো। রাতে হয়তো বৃষ্টি নামবে, সাবধানে থেকো ভাইয়া। পরদিন ছিল রবিবার। সারাদিন এপাশ ওপাশ করে একরকম দিনটা কেটে গেল। ঘটনা ঘটল ঠিক পরের দিন, অর্থাৎ সোমবার। সেদিনও স্কুল ছুটি ছিল। দুপুরের পর আকাশটা আবারও ঘন কালো মেঘে ছেয়ে গেল। আমি লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম। নির্মল দাদা, ও নির্মল দাদা। সন্তর ডাকাডাকিতে ঘুম ভাঙল। আমি জানালা দিয়ে তাকালাম। সন্তু আমাদের প্রতিবেশী ছোকরা। দরজা খুলে দিলাম। আমি একটু আগে একবার এসে গিয়েছি, শুনলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। কিন্তু এখন অবস্থা খুব খারাপ, তাই তোমাকে ডাকতে হলো। সে ঠিক আছে, কিন্তু কি সমস্যা তা তো বলো। রাহুলদার ছেলেটা কেমন যেন করছে নির্মলদা। 3-4 জন লোক মিলে ওকে ধরে রাখতে পারছে না। কি হয়েছে ওর? জানি না গো নির্মলদা,
তবে এটা সাধারণ কোনো রোগ নয়। এমন মনে হয় যেন কিছু একটা ঢুকে গেছে ওর মধ্যে। নাহলে ওইটুকু 12 বছরের ছেলে এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? চোখগুলো লাল, ঠোঁটের কণা বেয়ে লালা গড়াচ্ছে, দেখলেই যেন গা শিউরে উঠছে। কেমন যেন ভয় লাগছে ওকে দেখে। ডাক্তার ডাকা হয়েছে? হ্যাঁ, বাজারে সমীর ডাক্তার দেখছে, তবে এই রোগ সামলানো ওনার কর্ম নয়। তাহলে ভালো কোনো ডাক্তার ডাকো, নইলে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। নির্মলদা, ওই সমস্ত করে না কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। তুমি নিজেই একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ, চলো, আর দেরি করা ঠিক হবে না। কিসের এক নাম না জানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছিল। যাওয়ার সময় বাড়িওয়ালা বিধুবাবু আমাদের সাথে চললেন। আমার কি মনে হচ্ছে জানো নির্মলদা? আমার মনে হচ্ছে এ ওই ডাইনির কাজ। ডাইনি? কি আশ্চর্য, এর মধ্যে আবার ডাইনি কোথা থেকে এলো? এর আগে দুটো ছেলে হারিয়ে গিয়েছিল না, ওদের তো এই ডাইনি নিয়ে গিয়েছিল। কোনো কারণ ছাড়াই আচমকা আমার সারা শরীর যেন শিরশির করে উঠল। আমার মনে হচ্ছে রাহুল কাকার ছেলেটাকেও ডাইনিতে পেয়েছে, বুঝলে? ওকেও আর বাঁচানো যাবে না। ডাইনি একবার যাকে ধরে না, তাকে না নিয়ে গিয়ে ছাড়ে না। শুনতো, তুই বড্ড বেশি বকিস জানিস। তোকে কেউ ডাক্তারি করতে বলেছে? যদি সন্তুর কথা সত্যি হয়, যদি সত্যি রাহুল বাবুর ছেলেকে ডাইনিতে ধরে। রাহুল বাবুর বাড়ি খুব একটা দূরে নয়, 15 মিনিট মতো লাগে, কিন্তু আজ আর পথ ফুরোচ্ছে না। এদিকটায় আবার রিক্সাও পাওয়া যায় না, তাই হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। গিয়ে পৌঁছলাম রাহুল বাবুর বাড়িতে। ছেলে এখন কেমন দেখবেন, চলুন। বিছানার উপর শোয়ানো ছেলেটা কেমন ছটফট করছে, চোখ দুটো যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে, যেন ওর ভেতরে থাকা কোনো দানবীয় মূর্তি ওকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। খানিক বাদে আবার সব ঠিক। ডাক্তার কি বলল রাহুল? সমীর ডাক্তার এইমাত্র চলে গেল, কিছুই বুঝতে পারছে না। শহরে খবর পাঠিয়েছি, দেখি যদি হাসপাতালে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারি। কি করে হলো এসব জানি না কাকাবাবু। সন্ধ্যা অবধি তো সবকিছু ঠিকই ছিল। একটু আগে ওর মায়ের কাছে এসে বলল ও নাকি বাইরে যাবে। ওর মা এই সন্ধ্যাবেলায় বাইরে যেতে বারণ করলো। বিকেলের আগে অবধি ও মাঠে খেলে এসেছে, তাহলে এখন আবার বাইরে যাওয়ার জন্য জেদ ধরেছে কেন? ও তো কখনোই সন্ধ্যার পর বাইরে বেরোতে চায় না। আমি ওকে কাছে রেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রমেন বাবা, অমন করছো কেন? দেখো না বাবা, আমি একটু বাইরে যেতে চাইছি, কিন্তু মা কিছুতে যেতে দিতে চাইছে না। তারপর ও চোখ দুটো তুলে মিহি আবদারে বলল, আমি একটু বাইরে যাই বাবা, এক্ষুনি চলে আসবো। কিন্তু এই সন্ধ্যাবেলা বাইরে গিয়ে তুমি কি করবে বলো তো? তোমার বন্ধুরা তো সবাই বাড়িতে। না বাবা, ও বন্ধু নয়, আমাকে রংধনু দেখাতে নিয়ে যাবে বলেছে। ধুর বোকা, এই সন্ধ্যাবেলায় কি রংধনু দেখা যায়? কিন্তু ও যে বলল, জানো বাবা, ও আমাকে বলেছে সন্ধেবেলায় বড় রাস্তায় গিয়ে দাঁড়াতে, ও আমাকে নিয়ে যাবে। এবার আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। বললাম, কে বলেছে তোমায়? নাম তো জিজ্ঞেস করিনি বাবা, তবে চিনি কয়েকদিন ধরে ও রোজ আমাদের খেলার মাঠে যাই, সবার সাথে কত গল্প করে। বাবা আমি যাব, ও চলে এসছে হয়তো। আমার সন্দেহ আরো বাড়তে লাগলো। মনে মনে বললাম, এটা কি সেই অজ্ঞাত ব্যক্তি যে আরো দুজনকে গায়েব করেছে? না, কোথাও যাওয়া হবে না, ঘরে যাও। ছেলেটা মুখ ভার করে চলে গেল। তবে আমার মনে দুশ্চিন্তা কাটলো না। আচ্ছা, রবিন মিথ্যা কথা বলছে না তো? কিছুক্ষণের মধ্যে আমার বউ আচ্ছির চিৎকার শুনতে পেলাম। গিয়ে জিজ্ঞাসা করতেই ও মুখে কিছু না বলে ছেলের ঘরের দিকে দেখিয়ে দিল। চেয়ে দেখলাম জানলার শিক ধরে রমেন যেন কার সাথে নিচু গলায় কথা বলছে। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু আমি ওই অন্ধকারের মধ্যে একজনের নিচে চোখ দেখেছি। সে কি ভয়ানক দৃশ্য তা বলে বোঝানোর সাধ্য আমার নেই। আমি জোরে দরজা খুলে প্রবেশ করতেই চোখ দুটো কোথায় যেন চলে গেল। তারপরে রমেন একটা অস্ফুট আর্তনাদ করে লুটিয়ে পড়ল মাটিতে। এর কিছুদিন পরে একটা কাজ সেরে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়।
বাড়িতে গিয়ে দেখি বিধুবাবু মুখ গম্ভীর করে বসে আছে, সন্তুও সেখানে আছে। কি হয়েছে কাকাবাবু? বুঝতেই তো পারছো গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কাজেই অন্ধকার হওয়ার পর বাড়ির বাইরে না বেরোনোই ভালো। আর যদি একান্তই বেরোতে হয় তবে নিজের সঙ্গে একটা লোহার টুকরো রাখবে। লোহার টুকরো কেন? সঙ্গে লোহা থাকলেও কাছে আসতে পারে না। তুমি শহরের লোক নির্মল, তোমার বিশ্বাস করতে ইচ্ছে হবে না, তবে আমরা মানি এই গ্রামে এক ডাইনি বাস করে। ডাইনি? হ্যাঁ, ডাইনি। এই যে তিনটে ছেলে মারা গেল, আমার বিশ্বাসের পেছনে রয়েছে সেই ডাইনির হাত। মোড়ের মাথায় ওই যে প্রকাণ্ড নিম গাছটা, ওইখানে তো ওই ডাইনির বাস। আচ্ছা, ডাইনিটা এত জায়গা থাকতে ওই নিম গাছটাকেই কেন বেছে নিল? এর পেছনে একটা ঘটনা রয়েছে। কিরকম ঘটনা? বলছি শোনো। সে বছর এমনই বর্ষা ছিল। টানা বর্ষায় সবাই হাঁপিয়ে উঠেছে। এমনই একদিন হঠাৎ রাধানাথের ছোট মেয়েটা ওই নিম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। বিধবা মেয়ে বহুদিন ধরেই বাপের ঘরে এসে পড়েছিল। ওর একমাত্র ছেলেটাও অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপর আর মনের কষ্ট সহ্য করতে না পেরেই হয়তো যাই হোক, ওর দেহটা দেখেছিলাম আমরা। ফাঁসির মরা যে এতটা ভয়ঙ্কর হয় তা আমার জানা ছিল না। সারা রাত বৃষ্টিতে ভেজা শরীরটা যে কি বিভৎস দেখাচ্ছিল। উফ। তারপর থেকে ও প্রতি বর্ষায় ও গ্রামে তাণ্ডব চালায়। ওঝাকে দিয়ে গাছটাকে বাঁধানো হয়েছে, ডাইনিটাকে বন্দি করা হয়েছে। সেই জন্য প্রত্যেক বর্ষায় ও মানুষের শরীর খোঁজে বাইরে আসার জন্য। ওঝা গ্রামের সবাইকে বারণ করেছে রাতের বেলায় ওই গাছ তলাতে অচেনা কারোর সাথে কথা বলতে। এ জানে কার রূপ ধরেও বাইরে বেরিয়ে আসে। যদি কেউ কথা বলে থাকে কি হবে তখন? সেই হতভাগ্যকে বর করে তখন সেই ডাইনি লোকালয়ে ঘুরবে আর প্রত্যেক বৃষ্টির রাতেই শিকার ধরবে। এবার বুঝতে পেরেছো? কিন্তু ছোট বাচ্চাই কেন? অন্য কাউকেও তো মারতে পারে। হ্যাঁ, তা পারে, কিন্তু শুনেছি ডাইনিরা নাকি ছোট বাচ্চাদেরই বেশি পছন্দ করে। তাহলে এখন উপায়? খুঁজে বার করতে হবে কার ওপর ভর করে ওই ডাইনি লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ তো আছে যে নিষেধ সত্ত্বেও ওই নিম গাছ তলায় দাঁড়িয়েছে আর ওই ডাইনিকে সাথে করে নিমতলায় এসেছে। হঠাৎ করে সেদিন রাতে ঘটনাটা বারবার আমার মনে পড়তে লাগলো। আমিও তো কাউকে দেখেছিলাম ওই নিম গাছ তলায়। সে কি তবে? কিন্তু তা কি করে হয়? এই দেখো, কথায় কথায় আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। কাকাবাবু কয়েকদিন আগে নাকি গ্রামে এক বুড়ি এসেছে ভিখারির মতো দেখতে। সে জঙ্গলের ধারে ভাঙা ঝুপড়িটাতে থাকে, জঙ্গলের কাঠ কুড়িয়ে বেড়ায়। বুড়ি নাকি এক জায়গায় বেশি দিন থাকে না, ঘুরে বেড়ায়। কিন্তু আশ্চর্যের কথা হলো ওই বুড়ি 10 দিন ধরে এখানে আছে, অন্য কোথাও নড়েনি। তার মানে তুই কি বলতে চাইছিস? ওই বুড়ির ওপর ডাইনি ভর করেছে? হতেই পারে। সে তো আর গ্রামের নিষেধাজ্ঞার ব্যাপারে জানতেন না। এই দিক দিয়ে ভেবে দেখতে গেলে আমাদের গ্রামে দুজন আছে যারা এই বিপদের ব্যাপারে জানে না। এক হলো ওই বুড়ি, দ্বিতীয় নির্মলদা। আমি বলি কি, কাকাবাবু আমার একবার সেই ঝুপড়িতে গিয়ে দেখতে পারি কিন্তু। তাই চল। কাকাবাবু, আমাকেও নিয়ে যান আপনাদের সাথে। জঙ্গলের মধ্যে ভাঙাচোরা একটি দালান। দেখে মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। যতই কাছে যাচ্ছি ততই একটা উটকো গন্ধ ভেসে আসছে। দরজার সামনে দাঁড়িয়ে যা দেখলাম সেটা দেখে আমার মুখটা হা হয়ে গেল। দেখলাম একজন বৃদ্ধা মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে তার দেহে প্রাণ নেই। তার পাশে কতগুলো শুকনো চামড়া বিছানো রয়েছে। সন্তু বলে উঠল, কাকাবাবু, এই দেখুন চামড়া। তার মানে ওই শয়তান এখানেই ছিল। চামড়া দেখে কিভাবে বুঝলে? জানো না ডাইনিরা মানুষের চামড়া পরতে ভালোবাসে? বৃদ্ধার মুখের দিকে চোখ পড়তেই দেখলাম
এ আমি কি দেখছি? সেদিন তো আমি এই বুড়িকে দেখিনি। সন্তু বলল, কাকাবাবু, ডাইনিটা কি বুড়ির শরীর ছেড়ে চলে গিয়েছে? তো ওকে মারলো কেন? বুড়ির শরীরে যখন ভর করেছে তখনই মেরেছে, তারপর তো ওর শরীরটাকে শুধু ব্যবহার করছে। তাহলে কি ডাইনি এই লোকালয় থেকে চলে গিয়েছে? দেখে তো তাই মনে হচ্ছে। তবে এর উল্টো হতে পারে ডাইনি আমাদের বোকা বানিয়েছে। সন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আর অমঙ্গলের কথা বলবেন না। ডাইনিটা চলে গিয়েছে, এখন একটু স্বস্তিতে গ্রামে চলাফেরা করা যাবে। আর কিছুদিন পর আমি সেখানের চাকরি ছেড়ে দিয়েছিলাম। যা জীবনে কোনোদিন বিশ্বাস করিনি, ওই গ্রামে চাকরি হওয়ার সুবাদে সেটা দেখার দুর্ভাগ্য হলো আমার।